নমস্কার, আমাদের প্রচেষ্টা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যে টপিকটা পড়াতে চলেছি সেটা হলো পেডিগ্রি অ্যানালিসিস। তো আমরা কেন এই টপিকটা পড়াচ্ছি আজকে? প্রথমত আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে এই পেডিগ্রি অ্যানালিসিসের ওপরে একটা ভিডিও বানানোর জন্য, এর ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি সেটা দেওয়ার জন্য। তো পেডিগ্রি শুরু করার আগে আমরা কি পেডিগ্রিটা তুমি কিভাবে বুঝবে, পেডিগ্রি কি অ্যাকচুয়ালি? তো তোমরা সবাই জানো, যারা মোটামুটি পেডিগ্রি অ্যানালিসিস দেখছো তারা একটা জিনিস বুঝবে কিনা, মেন্ডেলের দুটো সূত্র আছে। মেন্ডেলের দুটো সূত্র আছে, একটা হলো কি না ল অফ ডমিনেন্স অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এই দুটো সূত্র হলো একদম রুল, অর্থাৎ ল হয়ে গেছে এগুলো বায়োলজি অর্থাৎ জেনেটিক্সের ফিল্ডে। কেন কি না, মোস্ট অফ দ্য জিন, আমাদের শরীরে যে সমস্ত জিনগুলো আছে যেগুলো কিনা পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হয় যায়, তো সেগুলো এই মেন্ডেলের যে সূত্রগুলো আছে সেগুলোকে ফলো করে। তাই মেন্ডেলের এই সূত্রগুলো পরবর্তীকালে ল হিসাবে পরিগণিত হয়েছে। কিন্তু তুমি যদি একটু অন্যদিকে ভাবো, মেন্ডেলের লগুলো বেসিক্যালি প্ল্যান্ট জেনেটিক্সের ক্ষেত্রে খুব বেসিক্যালি মেন্ডেল এর উপরে ভিত্তি করেই দিয়েছিলেন। কিন্তু তুমি যখন হিউম্যানের উপর কোনো জেনেটিক্যাল অ্যানালিসিস পড়বে, তুমি কি হিউম্যানকে নিয়ে সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করতে পারবে যেগুলো প্ল্যান্টকে নিয়ে সম্ভব? ফর এক্সাম্পল, একটা জিনিস মনে করো, তুমি কোনো একটা জিনের একটা জিনিস দেখতে চাও কিনা, সেটা অর্থাৎ কোনো একটা ক্যারেক্টার মনে করো, সেই কোনো একটা ক্যারেক্টার সেটা ডমিনেন্ট না রিসেসিভ। ডমিনেন্ট মানে কি প্রকট, আর রিসেসিভ মানে প্রচ্ছন্ন। তো প্রথমত আসি, ক্যারেক্টার কি ভাবে আমরা ভাগ করতে পারি। তো দেখো, কোন একটা ক্যারেক্টার কি, এই ক্যারেক্টার মানে কোনো একটা বায়োলজিক্যাল ক্যারেক্টার, কোনো একটা আমাদের যে সমস্ত ক্যারেক্টারগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই সেই ক্যারেক্টারগুলোকে আমরা সাধারণত দু ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমি ডমিনেন্ট, আরেকটা রিসেসিভ। প্রথমত এর ধারণাটা আমি ক্লিয়ার করি, ডমিনেন্ট কি, রিসেসিভ কি, তুমি কেন এটাকে ডমিনেন্ট বলবে, কেন রিসেসিভ বলবে। মনে করো তোমাকে আমি বললাম এখানে 15 জন লোক আছে, তো 15 জন লোককে আমি হাইটের বেসিসে, তাদের উচ্চতার উপর নির্ভর করে সাজাতে বললাম। কারা, অর্থাৎ দুটো গ্রুপে যদি আমি ভাগ করতে বলি, কারা আইডিয়াল লেন্থের, তিনটা গ্রুপে, কারা একটা নর্মাল লেন্থের, কারা বেশি উচ্চতার, আর কারা কম উচ্চতার। তুমি কিভাবে করবে? যদি না তোমার কাছে কোনো একটা লিমিট থাকে, মাপকাঠি থাকে উচ্চতার, মনে করো 5 ফুট যদি আমি বলি নর্মাল হাইট, বা 5.5 ফুট নর্মাল হাইট, তাহলে তার থেকে বেশি যারা তারা বেশি উচ্চতার, তার থেকে কম যারা তারা কম উচ্চতার। এখানে এই 5.5 ফিট এটা কি হলো তোমার কাছে একটা মাপকাঠি। সেজন্য এইভাবেই তোমাকে ডমিনেন্ট এবং রিসেসিভটাকে আমরা ক্লাসিফিকেশন করছি। কিরকম না, তুমি যে বৈশিষ্ট্যটা আমাদের সোসাইটিতে বা মনে করো কোনো মানুষের মধ্যে তুমি সচরাচর দেখতে পাও, হুইচ ইজ মোর প্রমিনেন্ট, যেটা সবসময় বেশিরভাগ মোর কমন, সেটা হলো ডমিনেন্ট, আর যেটা কমন নয় সেটা হলো রিসেসিভ। ঠিক আছে? তো এর উপরে ডিপেন্ড করে ডমিনেন্ট রিসেসিভ ক্যারেক্টারটাকে আমরা ডিনোট করি। এবারে একটা জিনিস মনে করো, কোনো একটা প্ল্যান্টের ক্ষেত্রে তোমাকে বললাম যে কোনো একটা ক্যারেক্টার, ফর এক্সাম্পল যদি ধরে নাও একটা প্ল্যান্ট আইদার টল অথবা শর্ট, তো ধরে নাও টলটা হলো ডমিনেন্ট ক্যারেক্টার, শর্টটা হলো রিসেসিভ ক্যারেক্টার, এটা রিসেসিভ, এটা ডমিনেন্ট। ঠিক আছে? তোমাকে যদি বলতে বলি তুমি কি করে প্রমাণ করবে কোনো একটা মটর গাছ, ফর এক্সাম্পল আমি মেন্ডেলের থেকে আসছি, কোনো একটা মটর গাছ আদেও সেটা টল না শর্ট, কিভাবে প্রমাণ করবে? তার জন্য একটা আমাদের এক্সপেরিমেন্ট রয়েছে, সবাই জানো, যেটাকে বলে টেস্ট ক্রস। তো তুমি টেস্ট ক্রস করে বলতে পারো, ব্যাপারটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ধরে নাও কোনো একটা প্ল্যান্ট টল, তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী যদি এই টলটা ডমিনেন্ট ক্যারেক্টার হয়, তাহলে সেটা কি হবে না, এর জিনোটাইপ হবে আইদার ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি। আমি এই দুটো ব্যাপার একটু ডিসকাস করে দিই। এই যখন টি, আমাদের শরীরে কি হয়, কোনো একটা জিনের অল্টারনেটিভ কপি থাকে, তো সেগুলোকে কি বলে, অ্যালিল বলে আমরা জানি। তো একটা অ্যালিলের মধ্যে কি হয় না, কোনো একটা অ্যালিল ডমিনেন্ট ওভার দ্য আদার অ্যালিল, তাই তো? তো এখানে মনে করো এই টি আমার একটা অ্যালিল, যে অ্যালিলটা আমাদের
উচ্চতাকে, আমাদের কোনো একটা গাছের মনে করো উচ্চতাকে ডিনোট করে। তো টিটা হলো ডমিনেন্ট অ্যালিল ওভার স্মল টি, অর্থাৎ এই টি এর একটা অল্টারনেটিভ কপি স্মল টি, যার উপরে এটা ডমিনেন্ট। সেই জন্য আমরা কি বলি না ক্যাপিটাল টি স্মল টি হলো। অথবা এমনও হতে পারে কিনা ক্যাপিটাল টি, অর্থাৎ দুটো একই কপি রয়েছে। অথবা কি হতে পারে কিনা স্মল টি, এখানেও দুটো একই কপি রয়েছে। এগুলোকে কি বলে? এখানে দেখো দুটোই ডমিনেন্ট অ্যালিল একসাথে আছে, তাহলে এটা কি না এটা হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন। এখানে কি, এখানে স্মল টি একসাথে আছে, অর্থাৎ দুটো রিসেসিভ কপি একসাথে আছে, তাই এটা কি না হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন। হোমো মানে একই, অর্থাৎ যখন একই কপি রয়েছে তখন এরা হচ্ছে হোমোজাইগাস। যদি এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি একসাথে আছে, ক্যাপিটাল টি স্মল টি, সুতরাং এটা হেটেরোজাইগাস বাট ডমিনেন্ট কন্ডিশন। কেন ডমিনেন্ট কন্ডিশন বা কেন ডমিনেন্ট? কারণ আমরা কি জানি যদি দুটো অ্যালিল একসাথে থাকে এবং সেই দুটো যদি আলাদা হয়, অর্থাৎ একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, এর মধ্যে কি হবে না যেটা ডমিনেন্ট তারই এক্সপ্রেশন ঘটবে, তাকে বলে কি না সেই জিনিসটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন। তাহলে যদি আমার ক্যাপিটাল টি স্মল টি থাকে, তাহলে সেই গাছটাকে আমরা কি দেখবো, তার ফিনোটাইপিক ক্যারেক্টার কি দেখবো আমরা? অবভিয়াসলি টল। যদি ক্যাপিটাল টি থাকে, তাহলে যেহেতু দুটো টি টলকে ডিনোট করে, তাহলে এই গাছটিও টল হবে। কিন্তু যখন এখানে স্মল টি একসাথে আছে, সেহেতু এটা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কোনো টল অর্থাৎ বেশি উচ্চতার জন্য কোনো অ্যালিল নেই, সুতরাং এটা শর্ট হবে। তো এটা হলো বেসিক জিনিস। এবারে টেস্ট ক্রসে আসি। তুমি কি করে বুঝবে কোনো একটা গাছকে, মোটর গাছকে ধরে নাও, বাইরে থেকে দেখে যে সেটা কি কন্ডিশনে আছে, তার জিনোটাইপ কি, সেটা কিভাবে বুঝবে? তো তার জন্য যে এক্সপেরিমেন্টটা করতে হয় তার নাম হলো কিনা টেস্ট ক্রস। এটা কিভাবে করা যায় দেখো, তোমার কাছে আছে কোনো একটা টল প্ল্যান্ট, ক্যাপিটাল টি আইদার ক্যাপিটাল টি স্মল টি, তার জিনোটাইপ হবে কিনা, যদি টল হয় তাহলে তার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি, যেটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। তুমি কি করবে, এর সাথে একটা শর্ট হাইটের মোটর গাছে তুমি ক্রস করালে, মনে করো যার জিনোটাইপ অবভিয়াসলি স্মল টি, কারণ কি না শর্ট হাইট তখনই এক্সপ্রেস হবে যখন কিনা দুটো রিসেসিভ ক্যারেক্টার একসাথে, দুটো রিসেসিভ কপি অফ জিন একসাথে থাকবে, হলো, অর্থাৎ এটা হোমোজাইগাস রিসেসিভ। এখন মনে করো আমি এই মোটর গাছটি, অর্থাৎ টল হাইটের মোটর গাছটি জিনোটাইপ জানতে চাই। তো ধরে নাও এর জিনোটাইপ ছিল মনে করো ক্যাপিটাল টি, আর এর থেকে কি হবে না এর স্মল টি, তাহলে এদের মধ্যে ক্রস করালে আমরা অপত্যতে অর্থাৎ ডিসেন্ডেন্টে যে সমস্ত গাছগুলি পাবো, মোটর গাছগুলি, তাদের হাইট কি হবে, ধরে নাও তার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ 100% গাছ প্রথম অপত্যতে ফার্স্ট জেনারেশনে আমরা কি পাবো, সবগুলোই লম্বা, অর্থাৎ 100% টল হাইট মোটর গাছ পাবো আমরা। কিন্তু যদি এর জিনোটাইপটা ক্যাপিটাল টি স্মল টি হতো, তাহলে কি হতো না, ধরে নাও তখন কি হতো না ক্যাপিটাল টি স্মল টি আর এদিকে স্মল টি, তখন আমরা যেগুলো পেতাম সেগুলো হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এই দুটো গাছ লম্বা হবে এবং এই দুটো গাছ শর্ট হাইটের হবে। অর্থাৎ আমরা কি পেতাম না 50% অফ দ্য টোটাল ফার্স্ট জেনারেশন হবে কিনা লম্বা। অর্থাৎ যদি 50% হতো লম্বার হাইটটা, তাহলে আমরা বলে দিতে পারতাম, যদি হয় তাহলে আমরা বলে দিতে পারবো কিনা এর জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ হেটেরোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে ছিল। কিন্তু যদি আমার সবগুলোই লম্বা হয় তখন কি হবে না, তখন আমরা বলতে পারবো যে এটা ছিল আমার হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে, অর্থাৎ এর জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি। তো এইভাবে টেস্ট ক্রস করে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলে দিতে পারলাম। এর জন্য কোনো পেডিগ্রি, কোনো অ্যানালিসিস কিছুই দরকার হয় না, জাস্ট একটা ক্রসিং দরকার। এটা তো খুব ইজি। কিন্তু মনে করো তুমি যখন মানুষকে নিয়ে কোনো
মানুষের কোনো ক্যারেক্টার নিয়ে তুমি ডিসকাস করতে চাও, বেসিক্যালি কোনো একটা ডিজিজ কন্ডিশনের জন্য, তো কি হবে? তখন কিন্তু মানুষের মধ্যে কি তুমি এইভাবে ক্রস করাতে পারবে না। ইভেন যদি সেটা পসিবলও হতো, কত জেনারেশন লাগবে তাকে টেস্ট করতে? সম্ভব নয়। এটা বেসিক্যালি মানুষকে নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়। তো তার জন্য মানুষের জন্য তুমি কি করতে পারো না, মানুষের জন্য তুমি শুধু ইনফার করতে পারো বাই সিইং হোয়াট ইজ হ্যাপেনিং, যেটা ঘটছে তার উপর ডিপেন্ড করে। তো এই যে কনস্ট্রাকশন, ঘটনার উপর ডিপেন্ড করে কোনো একটা ট্রি কনস্ট্রাক্ট করছি আমি, সেটাকে বলছে পেডিগ্রি। মনে করো তোমার কাছে, তুমি একজন জেনেটিক কাউন্সিলর, তোমার কাছে কেউ একজন গেল, তোমার মনে করো কোনো একজন পেশেন্ট, যে গিয়ে কিনা তার ফ্যামিলির পুরো হিস্ট্রি বললো কোনো একটা রোগের উপর। এই ডিজিজটা কি? দিস ইজ আ পার্টিকুলার টাইপ অফ ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের উপর তোমাকে যখন সে একটা হিস্ট্রি বললো, তখন তুমি একটা ট্রি কনস্ট্রাক্ট করলে। এই কনস্ট্রাকশনটাই হলো পেডিগ্রি, যেটা থেকে তুমি বলতে পারবে ওই ডিজিজটার মোড অফ ইনহেরিটেন্সটা কি। তো আমি এটা এবারে বলবো। এটা বলার আগেই বলি, এই ধরনের ইনহেরিটেন্সকে জেনেটিক্সের যে অ্যানালিসিস দিয়ে দেখা হয় সেটাই হলো পেডিগ্রি অ্যানালিসিস। ওকে, এবারে বলি মোড অফ ইনহেরিটেন্স ব্যাপারটা কি। মানুষের ক্ষেত্রে মোড অফ ইনহেরিটেন্স কি কি রকম হতে পারে? মোড অফ ইনহেরিটেন্স কোন একটা মানুষের ক্ষেত্রে আমি এখানে এক্সাম্পল দিয়ে বলছি। মানুষের ক্ষেত্রে মোড অফ ইনহেরিটেন্স হতে পারে আইদার অটোজোমাল অথবা সেক্স লিঙ্কড, যাকে বলা হয় এক্স লিঙ্কড। এবারে আসছি অটোজোম ব্যাপারটা কি আর সেক্স ক্রোমোজোম ব্যাপারটা কি। তো মানুষের মধ্যে কি হয় না, তুমি জানো আমাদের 23 পেয়ার্স অফ ক্রোমোজোম রয়েছে, যার মধ্যে কি না 22 পেয়ার্স হচ্ছে অটোজোম অ্যান্ড 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে কি না, আমাদের টোটাল 23 পেয়ার্স অফ ক্রোমোজোমের মধ্যে 22 পেয়ার্স হলো অটোজোম অ্যান্ড 1 পেয়ার হলো সেক্স ক্রোমোজোম। এটা পেয়ার, ওকে, সেক্স ক্রোমোজোম। তাহলে 22 পেয়ার্স কি না অটোজোম, অর্থাৎ এগুলো আমাদের শরীরের ক্যারেক্টারগুলোকে ডিটারমাইন করে। আর সেক্স ক্রোমোজোমগুলো কি না, সেক্স ক্রোমোজোম তোমরা জানো মেয়েদের মধ্যে, অর্থাৎ যে কোনো ফিমেল ক্যারেক্টারের মধ্যে যে সমস্ত সেক্স ক্রোমোজোম, অর্থাৎ দুটি সেক্স ক্রোমোজোম থাকে, এখানে হচ্ছে ডবল এক্স দিয়ে ডিনোট করা হয়, এক্স এক্স। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, এটা এক্স ওয়াই। ওকে, কি হয় না, মেয়েদের ক্ষেত্রে যদিও দুটো এক্স ক্রোমোজোম থাকে, র্যান্ডামলি একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। ওকে, তো একে বলা হয় এক্স ইনঅ্যাক্টিভেশন। কিন্তু সেটা এখন আলোচ্য বিষয় নয়, সেটা আমি পরে কোনো এক সময় ডিসকাস করব। কিন্তু এটুকু তোমাদের জেনে রাখতে হবে যে কিনা আমাদের শরীরে টোটাল 44টি অটোজোম আছে, আর দুটি কি আছে না সেক্স ক্রোমোজোম। ছেলে হলে এক্স ওয়াই আর মেয়ে হলে এক্স এক্স। ওকে, কিপ ইন মাইন্ড দিস। ওকে, এবারে আমি বলবো কিভাবে তুমি পেডিগ্রি কনস্ট্রাক্ট করবে। এই পেডিগ্রি বেসিক্যালি কিনা একটা ট্রি, যেখানে তুমি কিন্তু মানুষের নাম আর এই সমস্ত কিছু ইউজ করবে না, যেখানে তুমি কতগুলো সিম্বল ইউজ করবে, সেই সিম্বলগুলো দিয়ে ডিনোট করবে কি হতে চলেছে কোনো একটা ফ্যামিলিতে। ওকে, তো সেটা আমি দেখাচ্ছি। তো তুমি যখন পেডিগ্রি কনস্ট্রাক্ট করবে, তখন তোমাকে কি কি সিম্বলগুলো ইউজ করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। তো এইটা, এই যে মনে করো এটা একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, যেটাকে আমরা মেলকে ডিনোট করি, যেটা দিয়ে, এটা সার্কেল, এটা দিয়ে ফিমেলকে। এটা মনে করো একটা, এই যে এখানে যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলটা ডিনোট করে কিনা সেক্স আননোন, অর্থাৎ কোনো একজন, মনে করো কোনো একজন বেবি যে কিনা মাতৃগর্ভেই মারা গেল, তো তুমি তার সেক্স জানো না, তো সেটা হলো তার ক্ষেত্রে সেক্স আননোন। এই যে দেখালাম আমি, এই যে ব্ল্যাঙ্ক রেক্ট্যাঙ্গেল বা সার্কেল, যদি ব্ল্যাঙ্ক থাকে এর ক্ষেত্রে কিনা এরা আনএফেক্টেড, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো ডিজিজ নেই বা ডিজিজ হয়নি সেই পার্টিকুলার ডিজিজটা। যদি এগুলো ফিল্ড থাকে দেন সেগুলো হয়ে যাবে তারা হচ্ছে অ্যাফেক্টেড। ওকে, যদি এই মেল, অর্থাৎ এই সাইনটা মেল, এটা ফিমেল, এরা যখন একটা দাগ দিয়ে পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকছে, ইটস ডিনোটিং দ্যাট এদের মধ্যে মেটিং হয়েছে, অর্থাৎ এরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। এখন যদি এই দুটো মনে করো যদি ডবল লাইন দিয়ে দুটো কানেক্টেড থাকে, তাহলে এটাকে বলে কনসাংগুইনিয়াস ম্যারেজ। মানে মনে করো কোনো কাজিন ব্রাদার সিস্টারের মধ্যে ম্যারেজ হলো, ঠিক আছে,
সেই ধরনের ক্ষেত্রে যদি এই রকম সিম্বল থাকে তো এরা হলো ব্রাদার সিস্টার, দে আর কামিং ফ্রম দ্য সেম প্যারেন্ট। যদি এই রকম ভাবে কানেক্টেড থাকে তো এরা হলো টুইন ব্রাদার, নন আইডেন্টিক্যাল, অর্থাৎ এরা দুটো এমব্রায়ো থেকে তৈরি হয়েছে। আর এরকম যদি থাকে তাহলে এরা হলো আইডেন্টিক্যাল, অর্থাৎ দে আর ফ্রম দ্য সেম এমব্রায়ো। ওকে, তো এদেরকে এরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন ব্রাদার, এরা হলো নন আইডেন্টিক্যাল। তো এইভাবে এই সিম্বলগুলোকে বেসিক্যালি ইউজ করা হয় পেডিগ্রি কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো আমি দেখাবো এবারে তুমি কিভাবে পেডিগ্রি কনস্ট্রাক্ট করবে। ঠিক আছে, তো আগেই বলে নিই পেডিগ্রি কয় প্রকারের রয়েছে। তাহলে পেডিগ্রিতে ডিজিজ বলতে আমরা বেসিক্যালি কোন কোন জিনিসগুলো বুঝবো, অর্থাৎ ইনহেরিটেন্সগুলো কি কি। নাম্বার 1 অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট এবং এক্স লিঙ্ক রিসেসিভ। এখানে ওয়াই লিঙ্ক তো আছে এবং মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সেরও পেডিগ্রি হয়, কিন্তু আমি সেটা এখন আলোচনা করছি না। বেসিক্যালি 4টা জিনিসই করবো যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের সবাইকার মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন এর ক্ষেত্রে এবং আরও উঁচু ক্লাসের অনেক এক্সামে এটা একটা কমন কোয়েশ্চেন, এগুলো আসতে থাকে বারবার। ওকে, সো ইনহেরিটেন্স ব্যাপারটা কি বললাম আমি, তো এখানে ইনহেরিটেন্স তোমাদেরকে আগেই বললাম না, অটোজোমাল, এক্স লিঙ্ক, অটোজোমালের আবার দুটো ভাগ ডমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্কেরও দুটো ভাগ ডমিনেন্ট রিসেসিভ। ওয়াই লিঙ্কও আছে কিন্তু সেই ওয়াই লিঙ্কটা খুব একটা অতটা আলোচ্য বিষয় নয় এই ক্ষেত্রে। অবভিয়াসলি আমি পরে পরে অনেক এক্সাম্পল দেখাবো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে, যখন দুজন প্যারেন্টের মধ্যে মানে কি হলো, যখন কোনো প্রথম জেনারেশনে কোনো একজন চিলড্রেন বা চাইল্ডের ক্ষেত্রে কিভাবে তাদের ফ্লো মানে জিন কীভাবে ফ্লো হয়, কি হয় আমরা জানি আমাদের একটা জিনের কি হয় দুটো বা অল্টারনেটিভ কপি থাকে, এগুলোকে বলা হয় অ্যালিল। তো এর মধ্যে একটা অ্যালিল কন্ট্রিবিউট করে ফাদার অর্থাৎ বাবা, আরেকটা অ্যালিল কন্ট্রিবিউট করে মা। ঠিক আছে, তো মনে করো এই যদি কোনো একটা চিলড্রেনের ক্ষেত্রে দেখো, মনে করো এই একটা চিলড্রেন, এর ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার জিনের একটা অ্যালিল আসছে বাবার কাছ থেকে ফাদার, আর একটা আসছে মায়ের কাছ থেকে। ওকে, এখন কে কার উপর ডমিনেন্ট সেটা ডিপেন্ড করছে তার উপরে। এখন এটা শুধু মাথায় রাখতে হবে না, ইনহেরিটেন্স ব্যাপারটা এইভাবেই হয়, অর্থাৎ আমাদের শরীরে যে অল্টারনেটিভ কপি আছে একটা দান করে বাবা, একটা দান করে মা। হলো, তো এবারে আমি যে এক্সাম্পলটা আসছি সেটা হলো মনে করো অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। এই সময়তে তুমি কিভাবে একটা পেডিগ্রি দেখে বুঝবে যে সেটা অটোজোমাল ডমিনেন্টে আছে। যদিও ব্যাপারগুলো কিন্তু এইভাবে না, স্টিল আমি তোমাদেরকে এইভাবে জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, অটোজোমাল ডমিনেন্ট হলে তুমি কিভাবে বুঝবে সেটা। তো দেখো প্রথম কথা একটা জাস্ট তোমাদের, এটা খুব একটা বইয়ে লেখা থাকে না বাট এটা ফলো হয় সব জায়গাতে আমি দেখেছি, যে ডমিনেন্ট কন্ডিশনে কি হয়, মনে করো কোনো একটা ডিজিজ সেটা যখন পরপর তুমি তাদের যদি জেনারেশনগুলো লক্ষ্য করো কোনো একটা ফ্যামিলিতে, তো এটা কোনো জেনারেশনকে স্কিপ করে না, অর্থাৎ প্রত্যেক জেনারেশনেই সেটা থাকে। ওকে, তো প্রত্যেক জেনারেশনেই সেই ডিজিজটাকে তুমি লক্ষ্য করবে, সেটাই হলো অটোজোমাল, সেটা বেসিক্যালি হলো ডমিনেন্ট। অর্থাৎ যদি তুমি এখানে লক্ষ্য করো, মনে করো এই ফিমেলটি অ্যাফেক্টেড, এর থেকে নেক্সট জেনারেশনে এসেছে, আবার এর থেকে নেক্সট জেনারেশনে এসেছে, অর্থাৎ দেখো এই ডিজিজটার কোনো জেনারেশন স্কিপিং হয়নি, প্রত্যেক জেনারেশনে এটা প্রেজেন্ট আছে। সুতরাং এখন অটোজোমাল না এক্স লিঙ্ক এটা ভুলে যাও, বাট এটা ডমিনেন্ট ফার্স্ট অফ অল। ওকে, এবারে তুমি কিভাবে বুঝবে সেটা অটোজোমাল। দেখো কি দেখা যায় না, এই অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশনে বোথ মেল এবং ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ ইকুয়ালি অ্যাফেক্টেড হয়। এখানে এরকম নয় যে এই ধরনের কোনো ডিজিজের ক্ষেত্রে কোনো পার্টিকুলার একটা সেক্স অ্যাফেক্টেড হচ্ছে, তা নয়, ইকুয়ালি অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে। তো সেটাকে তুমি বুঝবে যে এইরকম হলে সেটা একটা অটোজোমালের একটা প্রকৃত লক্ষণ। আর একটা কি না, যদি সেটা ডমিনেন্ট হয় তাহলে তার মানে কোনো একজন অ্যাফেক্টেড চাইল্ড, মনে করো এইটি সেকেন্ড জেনারেশনের ফার্স্ট চাইল্ড, এক্ষেত্রে কি না, এর ক্ষেত্রে দেখো এটা অ্যাফেক্টেড, তো এ তখনই অ্যাফেক্টেড হবে যদি কি না এর বাবা মায়ের মধ্যে কেউ একজন অ্যাফেক্টেড থাকে, তা না হলে অ্যাফেক্টেড হবে না। ওকে, তো এটা একটা বড় কন্ডিশন। দেখো এখানে আবার পরের জেনারেশন তুমি দেখো 3 নম্বর জেনারেশনে, এর ক্ষেত্রে দেখো এর বাবা মায়ের মধ্যে এর বাবা অ্যাফেক্টেড ছিল, এ অ্যাফেক্টেড হয়েছে। তুমি যদি এদের জিনোটাইপ আলোচনা করো তুমি দেখতে পাবে যে যদি তুমি এদের জিনোটাইপ দিয়ে এটাকে অ্যানালিসিস করো, তুমি অবভিয়াসলি দেখতে পাবে এর ক্ষেত্রে একটা ডমিনেন্ট অ্যালিল প্রেজেন্ট রয়েছে, তাই এ অ্যাফেক্টেড হয়ে গেছে। যদি ডমিনেন্ট, কিন্তু তুমি যারা আনএফেক্টেড প্রত্যেকে ক্যারি করছে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে কোনো একটা জিনকে। ওকে, তুমি যদি এটাকে ক্যাপিটালে, আমি যদি এটাকে মনে করো
ডমিনেন্ট কন্ডিশনে কি হবে না, মনে করো এটার আমি ধরে নিলাম এই জিনোটাইপ ক্যাপিটালে ফর এক্সাম্পল, এ যেহেতু ডিজিজ নয় তাহলে এ অবভিয়াসলি হোমোজাইগাস রিসেসিভ। ওকে, তো এখান থেকে কি হবে, মনে করো এর ক্ষেত্রে কি হয়েছে ক্যাপিটাল এ স্মল এ। ওকে, মায়ের ক্ষেত্রে বাবার থেকে এসেছে স্মল এ আর মায়ের থেকে এসেছে ক্যাপিটাল এ, তাহলে এখানে ক্যাপিটাল এটা যেহেতু স্মল এর উপরে ডমিনেন্ট তাই অ্যাফেক্টেড। যদি এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এরকম হবে না, এক্ষেত্রে অবভিয়াসলি জিনোটাইপ ছিল ক্যাপিটাল এ স্মল এ, অর্থাৎ এটা হেটেরোজাইগাস ডমিনেন্ট ছিল। যদি এ কেন আনএফেক্টেড, এ কেন না, কারণ কি বাবার থেকে একটা স্মল এ এসেছে, মায়ের থেকে একটা স্মল এ এসেছে, আনএফেক্টেড। এ আবার কেন অ্যাফেক্টেড হলো না, এই একই জিনোটাইপে ক্যারি করছে এই পার্টিকুলার জিনের জন্য। যদি তুমি এর ক্ষেত্রে লক্ষ্য করো, এ হয়তো দেখা গেল স্মল এ ছিল, হোমোজাইগাস রিসেসিভে ছিল, এর ক্ষেত্রে কি হয়েছে না ক্যাপিটাল এ স্মল এ হয়ে গেছে পুনরায়, অর্থাৎ হেটেরোজাইগাস, অর্থাৎ একটা ডমিনেন্ট অ্যালিল ওই ডিজিজটার জন্য প্রত্যেকবার প্রেজেন্ট রয়েছে। তো সেই জন্য এটা অটোসোমাল ডমিনেন্ট। যদিও তোমাকে পরীক্ষাতে এই ধরনের জিনোটাইপ অ্যানালিসিস করার কোনো দরকার নেই, তুমি আমি যে বৈশিষ্ট্য বললাম সেগুলো বারবার ফলো করতে হবে, যে কিনা ডমিনেন্ট কেন না প্রত্যেক জেনারেশনের ডিজিজটা পেয়ে যাচ্ছে, নো জেনারেশন স্কিপিং ফার্স্ট অফ অল। আর কি না, এই ডিজিজটা তখনই ডমিনেন্ট অর্থাৎ কোনো একজন চিলড্রেন যখন অ্যাফেক্টেড তার বাবা মায়ের মধ্যে কেউ একজন অবশ্যই অ্যাফেক্টেড। তো এখানে 50% প্রবাবিলিটি কাজ করছে চিলড্রেনদের অ্যাফেক্টেড হবার। ওকে, এই জিনিসটা। আর একটা জিনিস আমি আগে মেনশন করিনি, এই ধরনের জেনেটিক্যাল পেডিগ্রি যখন হয় তখন যে ব্যক্তি তোমার কাছে এসে, অর্থাৎ তুমি মনে করো যদি ধরে নাও তুমি একজন জেনেটিক কাউন্সিলার আর তোমাকে কেউ একজন, তোমার কাছে কোনো একজন পেশেন্ট এসে তার ফ্যামিলি হিস্ট্রি বলছে, তো ওই যে পেশেন্ট এলো তোমার কাছে, যে তোমাকে পুরো হিস্ট্রি বললো, সে হলো সোর্স অফ দিস হিস্ট্রি, অর্থাৎ তাকে প্রোব্যান্ড বলা হয়। আমি যদি এক্ষেত্রে দেখি, মনে করো এ যদি সোর্স হয় তাহলে একে আমরা এই চিহ্ন দিয়ে ডিনোট করবো, দ্যাট ইজ দ্য সিগনেচার অফ অর্থাৎ সাইন অফ প্রোব্যান্ড, মনে থাকবে। তো এইভাবে অটোসোমাল ডমিনেন্টকে আমরা অ্যানালিসিস করি। ওকে, আমি পরে অবশ্যই ভিডিওর শেষের দিকে একটা চার্ট তোমাদেরকে বানিয়ে দেবো, যেখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, অর্থাৎ অটোসোমাল ডমিনেন্ট কোন ডিজিজকে, মানে কিছু এক্সাম্পল, বাট সেগুলো সবসময় প্রযোজ্য হয় না, তোমাকে এইভাবেই অ্যানালিসিস করতে হবে। ওকে, তো এবারে আসছি অটোসোমাল রিসেসিভ। তো আমি অটোসোমালের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বলেছি সেগুলো মনে রাখতে হবে, কিনা মেল ফিমেল ইকুয়ালি অ্যাফেক্টেড, এখানে কোনো পার্টিকুলার সেক্সের প্রতি কোনো বায়াসনেস দেখা যায় না। কিন্তু রিসেসিভ ব্যাপারটা তুমি কিভাবে বুঝবে, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম ডমিনেন্ট মানে প্রত্যেকটি জেনারেশনে সেই ডিজিজটি প্রেজেন্ট থাকবে, কিন্তু রিসেসিভ মানে প্রথমত তুমি ফার্স্ট অফ অল অ্যাট আ গ্লান্স তুমি একটা জিনিস দেখে বুঝতে পারবে, যদি কিনা সেখানে কোনো একটা ডিজিজের 100% পেনিট্রেন্স থাকে, সেক্ষেত্রে ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে রিসেসিভে কি হবে না জেনারেশন স্কিপিং লক্ষ্য করবে। দেখো এখানে কোনো ডিজিজ নেই, বাট পরের জেনারেশনে দেখো অ্যাফেক্টেড, আবার দেখো এখানে এরা কেউ অ্যাফেক্টেড নয়, এখানে দেখো এ আবার অ্যাফেক্টেড, অর্থাৎ তুমি লক্ষ্য করো এখানে কিন্তু জেনারেশন স্কিপ করেছে, নো ডিজিজ, এখানে এই জেনারেশনের ডিজিজ প্রেজেন্ট, 1 নম্বর জেনারেশনে নো ডিজিজ, 2 নম্বর জেনারেশনে প্রেজেন্ট রয়েছে, 3 নম্বরে প্রেজেন্ট নেই, আবার 4 নম্বরে প্রেজেন্ট আছে। প্রত্যেক জেনারেশনে স্কিপ করতে পারে এটা, তো এই স্কিপ থাকলে তার একটা মোস্ট প্রবাবলি সেটা রিসেসিভ হয়ে যাবে। এবারে একটা জিনিস তুমি অটোসোমাল রিসেসিভ বুঝবে কিভাবে, তো এক্ষেত্রে বলেছিলাম আমি রিসেসিভ ক্যারেক্টার তখনই প্রকাশ পায় যদি কিনা সেটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, তাছাড়া তো রিসেসিভ প্রকাশ পাবে না। আমি প্ল্যান্ট মোটর গাছের ক্ষেত্রে একটা জিনিস দেখালাম, কিনা স্মল টি একসাথে থাকলেই শর্ট হবে, তাছাড়া শর্ট হাইট হবে না। ওকে, তো এটা অবভিয়াসলি মনে রাখতে হবে, রিসেসিভের ক্ষেত্রে হোমোজাইগাস কন্ডিশনেই এটা প্রকাশ পাবে। তো মনে করো এই ডিজিজটাকে তুমি কিভাবে দেখছো, মনে করো এটা অটোসোমাল রিসেসিভ। তো প্রথমত বলেছি রিসেসিভ, এবার অটোসোমাল দেখো, এটা দেখা যাচ্ছে এখানে ফিমেল অ্যাফেক্টেড, এখানে মেল অ্যাফেক্টেড, সবাই অ্যাফেক্টেড হচ্ছে। তাহলে এটা যদিও সাইন নয়, এবার তুমি যদি জেনোটাইপিং অ্যানালিসিসটা করো, মনে করো ক্যাপিটাল এ স্মল এ, এখান থেকে এরা হচ্ছে তার ফার্স্ট জেনারেশনে, তার এখানে তার ছেলেরা, এখানে কি হবে ছেলে মেয়েরা, এখান থেকে মনে করো বাবার থেকে একটা আসবে, মা থেকে একটা আসবে, হলো না, এই অ্যাফেক্টেড অর্থাৎ স্মল এ অবভিয়াসলি এখানে কি হবে না এ অবভিয়াসলি ক্যাপিটাল এ স্মল, মনে করো ক্যাপিটাল এ স্মল এ। ওকে, এভাবে তুমি যদি এর পরের জেনারেশনে লক্ষ্য করো তাহলে দেখবে এর ক্ষেত্রে তো অবশ্যই ক্যাপিটাল এ স্মল এ, আর এর ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল এ স্মল এ ছিল,
তাহলে এটা কি করে এসেছে না এ হয়েছে ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এ অবভিয়াসলি ধরে নাও এও ছিল ক্যাপিটাল এ স্মল এ আর এও ছিল ক্যাপিটাল এ স্মল এ। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল এ স্মল এ অ্যাফেক্টেড হয়নি, এ ক্যাপিটাল এ স্মল এ অ্যাফেক্টেড হয়নি। আবার এদের মধ্যে এই যে সাইনটা বলেছিলাম কি না এরা দুজন কিন্তু কাজিন ব্রাদার সিস্টার, এদের মধ্যে কিন্তু ম্যারেজ হয়েছে। তো এটা একটা অটোজোমাল ডমিনেন্টের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কাজিন ব্রাদার সিস্টারের মধ্যে ম্যারেজ। এবারে তুমি এখান থেকে নেক্সট জেনারেশনে আসো, দেখো এই স্মল এ ক্যাপিটাল এ হতে পারে ক্যাপিটাল এ স্মল এ, আর এই মনে করো ক্যাপিটাল এ স্মল এ। ওকে, অর্থাৎ তুমি যদি দেখো এটা কি না মেন্ডেলের সূত্রটা সেটাকে ফলো করছে। ওকে, তো এইভাবে বোঝা যাচ্ছে কিনা এটা অটোজোমাল রিসেসিভ। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমাকে এইভাবে বুঝতে হবে কোনটা অটোজোমাল রিসেসিভ। নো জেনারেশন স্কিপিং। তুমি দেখো ডিজিজ তখনই হচ্ছে যখন হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন, জাস্ট এটুকু দেখলেই বোঝা যায় অটোজোমাল রিসেসিভ কি না। তো এবারে যে দুটো আমরা পেডিগ্রি দেখাতে চলেছি সে দুটো একটু ডিফিকাল্ট বাট ইজি টু আন্ডারস্ট্যান্ড। সে দুটো কি না, একটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ আর এক্স লিঙ্ক ডমিনেন্ট। তো এক্স লিঙ্ক রিসেসিভ তোমরা জানো অনেক এক্সাম্পল রয়েছে, যেমন মনে করো হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলো এক্স লিঙ্ক রিসেসিভ। তো এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল এক্স লিঙ্ক রিসেসিভ পেডিগ্রির। তো এর কতগুলো ক্যারেক্টার আমি বলে রাখি। প্রথমত তো এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে কিন্তু মনে রাখবে আমাদের শরীরে কোনো একটা মেল বা কোনো একটা ছেলের মধ্যে কি হয় এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। তো এই এক্স ওয়াই এর এক্সটা কোথার থেকে আসে, সবসময় মায়ের থেকে, আর ওয়াইটা সবসময় বাবার থেকে আসে। আর কোনো একটা মেয়ের ক্ষেত্রে কি না এক্স ডবল এক্স, তো এই একটা এক্স আছে মায়ের থেকে আর অন্য একটা এক্স আছে তার বাবার থেকে। তো এটা হলো মোড অফ ট্রান্সমিশন অফ সেক্স ক্রোমোজোম। এবারে যদি তুমি দেখো এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে, আমি একটা কথা বারবার বলে রাখছি যে রিসেসিভ মানে সেটা কিন্তু হোমোজাইগাস কন্ডিশন ছাড়া এক্সপ্রেস হবে না, এবং জেনারেশন স্কিপিং অবশ্যই তুমি লক্ষ্য করবে রিসেসিভের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি এগুলো জেনারেশনটা লক্ষ্য করো যে মোরলেস তুমি জেনারেশন স্কিপিং লক্ষ্য করতে পারবে। দেখো এখানে কোনো অ্যাফেক্টেড নেই, তারপরে জেনারেশনে অ্যাফেক্টেড, তো জেনারেশন স্কিপ হয়েছে, তাই এটা রিসেসিভ। কিন্তু আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা কি না রিসেসিভের ক্ষেত্রে কিন্তু কখনো মেল টু মেল ট্রান্সমিশন হয় না, অর্থাৎ বাবার থেকে কখনো ছেলের শরীরে যাবে না। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ এক্স লিঙ্ক রিসেসিভ পেডিগ্রি। তুমি এখানে দেখো মনে করো এই পেডিগ্রিটাতে এখানে বাবা মা, তার থেকে কি হয়েছে না এখানে তাদের একজন ছেলে অ্যাফেক্টেড, আর এখানে দেখো এ জিনোটাইপটা যে দেখো এখানে ছেলে মানে এক্স ওয়াই বাবা, মা এক্সিটা ডিনোট করছে কিনা অ্যাফেক্টেড এক্স অ্যালিলটাকে। ওকে, তো এখান থেকে এলো এক্স মানে একটা এক্স অ্যাফেক্টেড, মানে একটা মেয়ের ক্ষেত্রে বা কোনো একজন মেয়ের ক্ষেত্রে দুটো এক্স থাকে। তো যদি একটা এক্স অ্যাফেক্টেড হয় অন্য এক্স তার কাজ চালাবে, অ্যাজ ইট ইজ নট আ ডমিনেন্ট ক্যারেক্টার। যেহেতু এটা ডমিনেন্ট নয় তাই কি হচ্ছে না এক্স, তাই এটা কিন্তু কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখো আমি কি বলেছি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটাই আমার এক্স থাকে, যেহেতু একটাই এক্স অ্যালিল রয়েছে, সুতরাং এর ক্ষেত্রে কিন্তু একটা এক্স অ্যাফেক্টেড হলে ছেলেটা অবশ্যই অ্যাফেক্টেড হবে। অর্থাৎ যদি লক্ষ্য করো যে কোনো একজন ছেলে সে অবশ্যই অ্যাফেক্টেড হবে যদি কিনা তার মা ক্যারিয়ার হয় অথবা অ্যাফেক্টেড হয়। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তাই লক্ষ্য করো এক্ষেত্রে এই যে এর ক্ষেত্রে লক্ষ্য করো এই ছেলেটির ক্ষেত্রে থার্ড জেনারেশনে কি হচ্ছে না এখানে আছে এক্স, এখান থেকে এসেছে এক্সিওয়াই, অর্থাৎ মা ছিল ক্যারিয়ার, ছেলে কিন্তু অ্যাফেক্টেড, বিকজ এই অ্যাফেক্টেড এক্স অ্যালিলটা কিন্তু একে ডোনেট দিয়েছে তাই। আবার তুমি এই ক্ষেত্রে লক্ষ্য করো এই ছেলেটি অ্যাফেক্টেড কেন না, কারণ এখানে তার মা কিন্তু ছিল দেখো ক্যারিয়ার, সেই অ্যাফেক্টেড অ্যালিলটা এখানে দিয়েছে। আবার এই দিকে লক্ষ্য করো এই ছেলেটি অ্যাফেক্টেড, ঠিক একই রকম হয়েছে। কিন্তু কোনো একটা ফিমেলের ক্ষেত্রে কি হবে, কোনো একটা মেয়ের ক্ষেত্রে না কোনো একটা মেয়ে তখনই অ্যাফেক্টেড হবে যদি কিনা তার বাবা অ্যাফেক্টেড থাকে এবং তার মা আইদার ক্যারিয়ার অথবা অ্যাফেক্টেড থাকে, তখন সেই ডিজিজটা অবভিয়াসলি এক্স লিঙ্ক রিসেসিভ, অর্থাৎ সেই মেয়েটি অ্যাফেক্টেড হবে। তো এইভাবে আমরা সাধারণত এক্স লিঙ্ক রিসেসিভকে ডিনোট করি বা অর্থাৎ অ্যানালিসিস করি। এবারে চলে যাচ্ছি আমি এক্স লিঙ্ক ডমিনেন্ট কন্ডিশন। এক্ষেত্রে কি হয়, এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল।
এর এক্স লিঙ্ক ডমিনেন্টের এক্সাম্পল হচ্ছে ধরো ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, যেটা আমাদের ভিটামিন ডি কি হয় শরীরের মধ্যে মানে ভিটামিন ডি সিনথেসিসের পরে সেটা অনেক মেটাবলিজমের মধ্যে দিয়ে যায়। তো সেই মেটাবলিজমে যদি কোনো এনজাইমের ডিফেক্ট থাকে, দিস এনজাইম ইজ কোডেড বাই আ সার্টেন জিন। ওকে, তো সেই জিনটা যদি ডিফেক্টিভ হয় তাহলে তোমার ভিটামিন ডি এর কি হবে না, ঠিকঠাক মেটাবলিজম হবে না। তো সেক্ষেত্রে যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, আর সেটা হচ্ছে একটা এক্স লিঙ্ক ডমিনেন্ট ক্যারেক্টার। কিভাবে না, আমি আবার বলেছিলাম ডমিনেন্ট ক্যারেক্টার মানে কিন্তু জেনারেশন স্কিপ করবে না, প্রত্যেক জেনারেশনে প্রেজেন্ট থাকবে। দেখো এটা যদি 1 2 3 ইচ অ্যান্ড এভরি জেনারেশন দিস ডিজিজ এখানে প্রেজেন্ট রয়েছে আছে। আর কি না, এবারে এখানে একটা জিনিস তোমাকে বারবার লক্ষ্য করতে হবে যে কিনা এখানে দেখো একজন মা, এ কিছু হয়েছে, একটা এক্স অ্যাফেক্টেড ডমিনেন্ট অর্থাৎ হেটেরোজাইগাসে এক্সপ্রেস হবে। এই এক্সটা সাপোজ যদি ডমিনেন্ট ছিল ওভার আদার এক্স, তাহলে অ্যাফেক্টেড। এখান থেকে যখন নেক্সট জেনারেশনে আসছে দেখো প্রত্যেকে যারা যারা একটা করে এক্স পেয়েছে সে কিন্তু অ্যাফেক্টেড হয়ে গেছে, অর্থাৎ এক্সই অ্যাফেক্টেড অ্যালিলটা। কিন্তু এই একে লক্ষ্য করো, এ কিন্তু কোনোভাবে অ্যাফেক্টেড নয়। কিন্তু এই যে আমার এখানে যে ছেলেটি রয়েছে এ কি না এক্সি ওয়াই, অর্থাৎ একটাই এক্স অ্যাফেক্টেড, ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স থাকে, ডমিনেন্ট। এটা হোমোজাইগা ডমিনেন্ট এবং রিসেসিভ বোথ দুটো জায়গাতেই প্রযোজ্য। এখানে এক্সি ওয়াই অ্যাফেক্টেড, এখান থেকে যখন গেল দেখো প্রত্যেক ক্ষেত্রে অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু ছেলেগুলি কিন্তু কোনোভাবে অ্যাফেক্টেড হয়নি। তার কারণ কি না, এই ক্ষেত্রে মা দিয়েছে নর্মাল এক্স অ্যালিল, বাবা দিয়েছে ওয়াই অ্যালিল, তাই অ্যাফেক্টেড হয়নি। এক্স লিঙ্ক ডমিনেন্ট ক্যারেক্টার, বোঝা গেল? এইভাবে তোমাদেরকে করতে হবে, এগুলো অ্যানালিসিস করতে হবে। এক্ষেত্রে যেমন আমি একটা কথা বলে রেখেছিলাম যে নো মেল টু মেল ট্রান্সমিশন, মেল থেকে মেলে কখনো ট্রান্সমিশন হয় না, এই ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। মেল থেকে মেলে কিন্তু কোনোভাবেও ট্রান্সমিশন হবে না, কিন্তু ফিমেল থেকে মেলে অবশ্যই ট্রান্সমিশন হবে। ওকে, তো এইভাবে ফিমেল থেকে মেলে মানে এই যে মনে করো এই ফিমেল এখানে, হ্যাঁ এই যে এখানে লক্ষ্য করো ফিমেল থেকে মেল, যদি তুমি লক্ষ্য করো কি না এখানে সেই এক্সাম সেরকম কিছু মেয়ে নেই, কিন্তু বাট এটা একটা ক্যারেক্টার, ফিমেল থেকে মেলের ক্ষেত্রে এখানে নেই। কিন্তু এখানে কি হয়েছে না, মেল টু ফিমেল ট্রান্সমিশন কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই হবে। মেল টু ফিমেল কখন ট্রান্সমিশন হবে না, এটা একটা মেল যার ক্ষেত্রে একটা অ্যাফেক্টেড অ্যালিল রয়েছে, এখান থেকে কি হয়েছে না ডমিনেন্ট সেহেতু কি হয়েছে না একটা ডমিনেন্ট বাবা যদি অ্যাফেক্টেড হয় তো তার মেয়ে অবশ্যই অ্যাফেক্টেড হবে এক্স লিঙ্ক ডমিনেন্টে। দিস ইজ ওয়ান অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এটা দিয়ে যদি এটা থাকে কোথাও বাবা অ্যাফেক্টেড আর তার মেয়ে অ্যাফেক্টেড, তুমি কনফার্মলি বলে দিতে পারো এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। ওকে, তো এইভাবে আমরা পেডিগ্রি অ্যানালিসিস করি। এরপর আমি কি বলবো তোমাদেরকে, একটা বলেছিলাম আমি যে একটা চার্ট মোটামুটি সমস্ত এই যে চারটা ইনহেরিটেন্স বললাম আমি, অটোজোমাল ডমিনেন্ট, এক্স লিঙ্ক অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, এর একটা এক্সাম্পল দিয়ে আমরা একটা চার্ট বানিয়ে দিচ্ছি মোটামুটি, তাহলে তোমাদের কাছে এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আর একটা ক্যারেক্টার রয়েছে যেটা জানো তোমরা, ওয়াই লিঙ্ক যে ক্যারেক্টারগুলো হয়। ওয়াই লিঙ্ক মানে কি, তা কোনো একটা আমরা জানি ছেলেদের শরীরে কি থাকে এক্স ওয়াই, আর এই ওয়াই ক্রোমোসোমটা কোনো একজন বাবা সর্বদা তার ছেলেকেই ডোনেট করে। অর্থাৎ যদি ওয়াই ক্রোমোসোমটা কোনোভাবেও অ্যাফেক্টেড হয়ে যায়, অর্থাৎ বাবা যদি অ্যাফেক্টেড হয় তার ছেলে কিন্তু অবশ্যই অ্যাফেক্টেড হবে। তো এটা খুব ইজি, ওয়াই লিঙ্কটা খুব ইজি, সেজন্য এটা খুব একটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, বাট স্টিল কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার, তাই না? যে বাবা সবসময় ওয়াই অ্যালিল কি করে না, ওয়াই জিনটা তার সবসময় তার ছেলেকেই দেয়, অর্থাৎ ওয়াই যদি অ্যাফেক্টেড হয় তার ছেলে অবশ্যই অ্যাফেক্টেড হবে। ওকে, তো আমি এবারে এক্সাম্পলগুলো তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। তো আমরা বলেছিলাম এক্সাম্পল, তো সেগুলো হলো এই ধরে নাও এগুলো মোটামুটি একটা কমন এক্সাম্পল কিনা। অটোসোমাল ডমিনেন্টের হলো হান্টিংটন ডিজিজ, যেটা হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আমরা ডিজিজটা নিয়ে এখন ডিসকাশনে যাচ্ছি না। রিসেসিভে কি আছে, সিকেল সেল অ্যালিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো হলো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্ক ডমিনেন্ট কি না, এক্স লিঙ্ক ডমিনেন্ট হবে, এক্স লিঙ্ক ডমিনেন্ট কি না ধরে নাম ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, যেটা আমি বলেছি ব্যাপারটা নিয়ে বলেছি। আর রিসেসিভ কি হতে পারে না, রিসেসিভ হতে পারে মনে করো কালার ব্লাইন্ডনেস, তারপর হিমোফিলিয়া, এগুলো হলো এক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, তো এইভাবে জেনারেলি ক্লাসিফিকেশন বা এর উদাহরণগুলো আমরা দিচ্ছি। এবারে যেটা বলার সেটা হলো যে পেডিগ্রি অ্যানালিসিস যখন তোমরা বুঝবে তখন এইভাবে তোমাদেরকে মানে জাস্ট এগুলো ভিডিওটা দেখে নেওয়া নয়, এরকম অনেক পেডিগ্রি প্রবলেম নিয়ে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এমন হতে পারে কোনো ক্ষেত্রে তোমাদের পেডিগ্রি যদি তোমরা না অ্যানালিসিস করতে পারো, অবশ্যই আমাদের নিচে দেওয়া জিমেল যে আইডি আছে সেখানে তোমরা অবশ্যই পাঠাবে, আমরা অ্যানালিসিস করে অবশ্যই ভিডিও বানিয়ে আপলোড করব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।